হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু ট্রেড উইথ শঙ্খ। আমরা নিফটি সাপ্তাহিক অ্যানালিসিস করব এবং দেখব কোন সেক্টরটা আগামী সপ্তাহের জন্য বেস্ট হবে। আমরা যদি কোনো সুইং পজিশন কি পজিশনাল ট্রেডের জন্য কোনো স্টকে, কোন সেক্টরের স্টকে আমরা ইনভেস্ট করলে এখন আমরা বেস্ট রিটার্ন আগামী দিনে পেতে পারি, সেই নিয়ে আজকে আলোচনা করব। ফার্স্ট আমরা নিফটি ফিফটি চার্ট দেখবো। নিফটি ফিফটি চার্ট কি করেছে? নিফটি ফিফটি চার্ট গত 4 সপ্তাহ ধরে কিন্তু ডাউন ট্রেন্ডে চলছে। আমরা আলোচনা করেছিলাম যে নিফটি কিন্তু ডাউন ট্রেন্ডে আছে এবং এইটা কিন্তু তার হচ্ছে লাস্ট টার্গেট। তো নিফটি কি করেছে, আগে গত এক সপ্তাহে এখানে একটা 24,800 থেকে সাপোর্ট নিয়ে উপরে ওঠার চেষ্টা করেছিল। দেন একটা নিউজের কারণে ইউএস আর হচ্ছে ইন্ডিয়া ট্রেড ডিলের কারণে এখানে কিন্তু একটা বড় গ্যাপ আপ হয়েছে এবং সেই লেভেলে কিন্তু এখন মার্কেট ট্রেড করছে। তো যখনই এরকম ভি শেপ রিকভারি হয়, এটাকে বলে ভি শেপ রিকভারি, তখন এরকম ভাবে তো প্রাইস অ্যাকশন যায় না। প্রাইস অ্যাকশন কিভাবে যায়? এটা তো গ্যাপ আপের জন্য এরকম হয়েছে। যে এইভাবে যদি একে যেতে হতো তাহলে এখানে একটু এখান থেকে উঠতো, দেন নামতো, দেন আবার এখান থেকে হায়ার হাই বানিয়ে মার্কেট এইভাবে একটা ইউ প্যাটার্ন বানাতো, ঠিক আছে? তো আমরা যদি পুরানো দেখতে পাই, যখন ওঠে তখন কিভাবে ওঠে, এই যে আমরা যদি এখানে দেখতে পাই, যেমন এই যে মার্কেট এভাবে নেমেছিল, উঠেছিল কিভাবে? উপরে উঠেছিল, দেন আবার নিচে নেমেছিল, আবার উপরে উঠেছিল, আবার নিচে নেমেছিল, আবার উপরে উঠেছিল, আবার নিচে নেমেছিল, দেন এইভাবে উপরে উপরে গেছিল। দিয়ে এইভাবে একটা ইউ প্যাটার্ন বানানোর চেষ্টা করেছিল। তো ওইভাবে সাধারণত মার্কেট উপরে ওঠে। এবার যখন ভি শেপ রিকভারি, যখন এই যে এখানে একটা ভি শেপ রিকভারি হয়েছিল, মার্কেট কন্টিনিউয়াসলি নিচে নেমেছিল, দেন ভি শেপ রিকভারি হয়েছিল, দেন মার্কেট কিন্তু এখানে কনসলিডেশন করেছিল, দেন আবার ব্রেক, আবার কনসলিডেশন, আবার ব্রেক, আবার নিচে এসে আবার উপর দিকে আছে। তো আমাদের এখন সিম্পল প্ল্যান কি থাকবে? আমাদের ভি শেপ রিকভারি হয়েছে এবং মার্কেট কিন্তু এখানে কিন্তু কনসলিডেশন করতে পারে। এই যে 25,500 এই লেভেলটা কিন্তু স্ট্রং সাপোর্ট। 25,500 থেকে কিন্তু মার্কেট প্রায় 25,700 প্রায় 200 পয়েন্ট এখান থেকে র্যালি দিয়েছে। এবং কাল যদি মার্কেট গ্যাপ আপ খোলে তাহলে কিন্তু প্রায় 25,800, 25,800 অব্দি যেতে পারে, ঠিক আছে? তো উইকলি ক্যান্ডেল আমরা যদি দেখতে পাই, উইকলি ক্যান্ডেল একটা বুলিশ ক্যান্ডেল বানিয়েছে। 24,800 থেকে প্রায় 25,700, প্রায় কত পয়েন্ট এখান থেকে? এখান থেকে যদি আমরা দেখতে পাই প্রায় 3 থেকে 3.5% এখান থেকে কিন্তু ক্যান্ডেল বানিয়েছে, একটা বিগ বুলিশ ক্যান্ডেল। তো আমরা এখন পজিশনাল কি সুইং এর জন্য পজিশন নিলেও নিতে পারি, তার কারণ এটা একটা ভেরি বিগ বুলিশ ক্যান্ডেল। এবং এই যে 50% লেভেলটা, এই লেভেলটা কিন্তু মার্কেটের এখন স্ট্রং সাপোর্ট, ঠিক আছে? এটা হচ্ছে 25,300, 350 কি 25,500, এই লেভেলটা কিন্তু এখন মার্কেটের স্ট্রং সাপোর্ট। তো মার্কেটের রেজিস্ট্যান্স কোথায় আছে? আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স থাকবে 26,000, ঠিক আছে? 26,000 রেজিস্ট্যান্স আমাদের ফার্স্ট থাকবে। তখন এই যে উইকটা দেখতে পাচ্ছি, এই উইকের মিডিল পজিশনটা কিন্তু আমাদের রেজিস্ট্যান্স লেভেল, এইটা কিন্তু আমাদের রেজিস্ট্যান্স লেভেল। তো মার্কেট এখান থেকে কিন্তু 26,000 লেভেল অব্দি টাচ করতে পারে। দেন সেখান থেকে কোনো রিজেকশন ক্যান্ডেল কি কোনো বিয়ারিশ ক্যান্ডেল বানালে তখন আমরা চিন্তা ভাবনা করবো। তো এখন আমাদের আগামী দিনে ফার্স্ট টার্গেট থাকবে কিন্তু 26,000, ঠিক আছে? তো এর সাথে দেখবো আমরা কোন সেক্টর এর থেকে বেশি স্ট্রং, নিফটির থেকে কোন সেক্টর আগামী দিনে বেশি চলবে। তো আমরা আগের সপ্তাহে আলোচনা করেছিলাম কি কি সেক্টর চলবে। আগের সপ্তাহে করেছিলাম যে মেটাল কিন্তু এখন আমাদের পক্ষে প্রফিট জোনে আছে, মানে মানে কি বলবো, প্রফিট বুকিং যেটাকে বলে, সেই লেভেলে আছে। কেন বলেছিলাম তার কারণ হচ্ছে, বলে দিচ্ছি 1 মিনিট। আমি যদি মেটালের চার্টটা দেখি, কারণ আমরা এখানে মেটালের যে টেকনিক্যাল অ্যানালিসিস আছে, আমরা এখান থেকে যদি দেখতে পাই, মেটাল এখান থেকে যদি আমরা এই যে ব্রেকআউট করেছিল, এই যে এই লেভেলটা ব্রেকআউট করেছিল, ঠিক আছে? আমরা যদি এই লেভেলটা ক্লোন করি, এইটা যদি ক্লোন করি, তাহলে কিন্তু অলরেডি মার্কেট তার টার্গেট দিয়ে দিয়েছে, ঠিক আছে? সরি, এটা এখানে হবে, এইটা এখানে হবে, ঠিক আছে? তো মার্কেট কিন্তু এক্স্যাক্টলি সেম জায়গায় কিন্তু তার টার্গেট দিয়ে দিয়েছে। তো সাধারণত কি হয়, এই টার্গেট পাওয়ার পরে কি হয়, এই টার্গেট পাওয়ার পরে মার্কেট কিন্তু এখানে কনসলিডেশন করে, দেন এখানে আবার কোনো বেস বানায়। আমরা যদি পুরানো স্ট্রাকচার দেখি, যেমন কি করেছিল এখানে, এখানে একটা এটা একটা স্ট্রাকচার, এটা একটা স্ট্রাকচার, এখান থেকে একটা কনসলিডেশন করেছিল, কনসলিডেশন সরি, এখান থেকে ব্রেকআউট করেছিল, দেন এত দূর অব্দি গেছিল। দেন আবার এখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি আবার নিচে নেমে আবার একটা হেড এন্ড শোল্ডার কি এটা ইউ প্যাটার্ন বানিয়ে আবার উপর দিকে গেছে। অর্থাৎ আবার কি করতে পারে, আবার এখানে কিন্তু মেটাল খানিকটা নিচে নেমে এসে আবার উপরে উঠতে পারে, দিয়ে এখানে আবার কোনো স্ট্রাকচার বানাবে, দেন আবার ব্রেকআউট করলে করতে পারে, ঠিক আছে? অর্থাৎ মেটাল কিন্তু আমরা এখন দেখবো না। মেটাল যেহেতু টার্গেট বুক হয়ে গেছে, অর্থাৎ মেটাল এখন সাইড ওয়েজ থাকতে পারে। আর কি বলেছিলাম, পিএসইউ ব্যাংক, পিএসইউ ব্যাংক আমাদের চলবে বলেছিলাম, ঠিক আছে? তো পিএসইউ ব্যাংকের তো পিএসইউ ব্যাংকের এখনো টার্গেট বাকি আছে। অর্থাৎ পিএসইউ ব্যাংকের কিন্তু আমাদের এখান থেকে কিন্তু একটা আপসাইডে মুভমেন্ট আছে, প্রায় 8,800 থেকে 9,600, ঠিক আছে? তো এই লেভেলটা আমাদের এখন মুভমেন্ট বাকি আছে। তো দেখা যাক আগামী সপ্তাহে পিএসইউ ব্যাংক কি পারফরমেন্স করে। তো অর্থাৎ যে এগুলো যেহেতু অলরেডি চলে গেছে, অর্থাৎ এগুলো আমরা একটু অ্যাভয়েড করবো। এবং আইটিও বলেছিলাম যে আইটি আগামী দিনে চলতে পারে, কিন্তু আইটি কি করেছে, আইটি এই যে রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সটা কিন্তু ব্রেকআউট করতে পারেনি। আমি কি বলেছিলাম যে 75 মিনিট চার্টে
75 মিনিট যদি আমি ইএমএ দেখতে পাই, ইএমএ কিন্তু সাপোর্ট নিয়েছে। যদি এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করে তাহলে কিন্তু মার্কেট উপরে দিবে, কিন্তু রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করেনি, ডাইরেক্ট একদম নিচে এখান থেকে কিন্তু লিকুইডিটি সুইপ করে কিন্তু মার্কেট নিচে দিকে চলে এসেছে। তো আইটি সেক্টর আমরা অ্যাভয়েড করব। তো আমরা এখন বেস সেক্টর যদি দেখতে চাই তাহলে আমরা ফার্স্ট কি দেখবো, এই যে আমাদের একটা ওয়েবসাইট আছে ইন্টারেস্ট স্ক্রিনার, এখান থেকে যদি আমরা লাস্ট 7 দিনের যদি পারফরমেন্স দেখতে পাই, নিফটি কনজিউমার ডিউরেবলস, এই কনজিউমার ডিউরেবলস এর যে স্টক গুলো আছে এগুলো আমাদের দিকে নজর রাখতে হবে। তো কেন নিফটি বেড়েছে কত পার্সেন্ট, নিফটি 2 পয়েন্ট সামথিং % বেড়েছে। কত আমরা যদি দেখতে পারি, নিফটি ফিফটি কত বেড়েছে আগামী সপ্তাহে, আগামী সপ্তাহে বেড়েছে 3.75%, ঠিক আছে। তো কনজিউমার ডিউরেবলস কিন্তু তার ডবল বেড়েছে। অর্থাৎ কনজিউমার ডিউরেবলস যদি আমরা যদি চার্টটা দেখি, তাহলে কিন্তু আমাদের ওই সেক্টরে কিন্তু আমাদের কোনো সুযোগ থাকলে আমরা সেখান থেকে কিন্তু সুযোগ পেলেও পেতে পারি, ঠিক আছে। এই যে কনজিউমার ডিউরেবলস এর চার্ট, ঠিক আছে। তো আমরা এখান থেকে ইএমআই টা তুলে দিই, অর্থাৎ ইএমআই টা তুলে দিলে এখান থেকে কি বানিয়েছে কনজিউমার ডিউরেবলস, এইটা একটা সাপোর্ট, এটা একটা সাপোর্ট লেভেল কনজিউমার ডিউরেবলস এর, ঠিক আছে। এখানে একটা কিন্তু একটা কি ক্যান্ডেল, এটা একটা মর্নিং স্টার ক্যান্ডেল, এখানে কিন্তু একটা হিউজ মর্নিং স্টার ক্যান্ডেল বানিয়েছে। তো মার্কেট কি করতে পারে এখান থেকে, মার্কেটের এই যে ট্রেন্ডটা ছিল, এই যে লোয়ার লো লোয়ার হাই যে ট্রেন্ডটা ছিল, এটা কিন্তু এখন চেঞ্জ হয়ে যেতে পারে। কেন চেঞ্জ হয়ে যেতে পারে, সাপোর্ট লেভেলে মর্নিং স্টার বানিয়েছে, ঠিক আছে। এবং যদি লোয়ার টাইম ফ্রেমে যদি আমরা দেখি তাহলে কিন্তু হায়ার হাই অলরেডি হয়তো বানানো শুরু করে দিয়েছে। এই যে মার্কেট এখান থেকে উপরে গেছিল, মার্কেট এখান থেকে উপরে গেছিল, দেন নিচে নেমেছে, আবার উপরে গেছে, দেন নিচে নেমেছে, কিন্তু হায়ার হাই বানাতে শুরু করছে। তো মার্কেটের ওভারঅল টার্গেট কিন্তু ফার্স্ট টার্গেট কিন্তু এটা থাকবে, ঠিক আছে। এই যে রেজিস্ট্যান্সটা থাকবে, এবং এখান থেকে একটা ট্রেন্ড লাইনও আসছে। আমরা যদি এখান থেকে একটা ট্রেন্ড লাইন দেখি, এখান থেকে কিন্তু একটা ট্রেন্ড লাইনও আসছে। অর্থাৎ মার্কেট কিন্তু এই জায়গায় কিন্তু একটা রেজিস্ট্যান্স নিতে পারে আগামী দিনে, ঠিক আছে। অর্থাৎ এই সেক্টরে যদি আমরা ইনভেস্ট করার আগে একটু দেখে শুনে তখন এটা একটা রেজিস্ট্যান্স জন্য ট্রেড করছে, ঠিক আছে। তো শুধু এখান থেকে দেখলেই হবে না, একটু টেকনিক্যাল অ্যানালিসিস আমাদের জন্য করা উচিত। তার কারণ এইটা হয়তো কেন এখানে হচ্ছে, অলরেডি নিচে নেমে গেছিল, শর্টস কাভারিং হয়ে কিন্তু এতটা কিন্তু হয়েছে। তো একবারে কি করতে পারে, এখানে যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ কনসলিডেশন করে যদি ব্রেক করে, তখন কিন্তু আমাদের লাস্ট টার্গেট কিন্তু এটাও রয়ে যাবে, ঠিক আছে। তো এইটা ফার্স্ট টাইম কিন্তু এই যে ট্রেন্ড লাইনটা চলছিল, এটা কিন্তু এখানে ব্রেকআউট ফেলিওর করেছে। দেন যখন এখানে কিন্তু যখন ব্রেকআউট করবে তখন কিন্তু সেটা স্ট্রং ব্রেকআউট হবে, এবং 39,000 এই লেভেলটা কিন্তু আমাদের ট্রাই হতে পারে, ঠিক আছে। তো নিফটি কনজিউমার ডিউরেবলস এর এখন একটু কি বলবো, এখন ডাইরেক্ট ব্রেকআউট করলে আমাদের অপেক্ষা করতে হবে। নেক্সট যদি আমরা দেখি কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন সেক্টর যদি আমরা দেখি এখান থেকে, যেটাকে বলে রিয়েলটি, ঠিক আছে। রিয়েলটি যে কনস্ট্রাকশনও তাই। তো উইকলি চার্ট যদি আমরা দেখতে পাই, সেম কনজামশনের মতনই এখান থেকে কি বানিয়েছে, এটা একটা সাপোর্ট লেভেল ছিল, এখান থেকে কিন্তু এটা মর্নিং স্টার ক্যান্ডেল নয়, কেন নয়, এটা একটা হিউজ বিয়ারিশ ক্যান্ডেল, দেন এর 50% লেভেলে ক্রিয়েট করছে। অতএব এটা কিন্তু প্রপার মর্নিং স্টার ক্যান্ডেল সেটা কিন্তু নয়। অতএব রিয়েলটি সেক্টর কিন্তু আমাদের একটু উইক বললে, মানে উইক মানে কি, নিফটির থেকে কিন্তু উইক। কেন, নিফটি হায়ার হাই বানিয়েছে এবং অল টাইম হাই ট্রেড করছে, কিন্তু এই সেক্টরগুলো দেখো এখান থেকে কিন্তু কন্টিনিউয়াস নিচে নামতে চলেছে, ঠিক আছে। তো যত এই সেক্টরগুলো কখন স্ট্রং হবে, যখন এরা হায়ার টাইম ফ্রেমে হায়ার হাই বানাতে শুরু করবে। এই যে এখান থেকে একটা ট্রেন্ড লাইন আছে, স্ট্রং ট্রেন্ড লাইন কিন্তু এটা, ঠিক আছে। যতবার মার্কেট কিন্তু এখানে এসেছে, ততবারই কিন্তু এই লেভেল থেকে ফল করেছে, ঠিক আছে। আমি যদি দেখতে পাই, যাও ওয়ান টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম, ফিফথ টাইম, এদের কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সের কাছে কিন্তু মার্কেট আসতে পারে। এবং মার্কেট কিন্তু কি করেছে, রিয়েল সেক্টরকে যদি বলি, মার্কেট কিন্তু এই যে আমরা যদি এখান থেকে একটা ফিবোনাচি টানি, এই যে লাস্ট যে সুইংটা আছে, এই লেভেলটা কিন্তু এখন ট্রেড করছে। তো এটা কি জোন, এটা একটা রেজিস্ট্যান্স জোন। তো মার্কেট কিন্তু এখন রেজিস্ট্যান্স জোনে, আগামী দিনে 1 2 দিন 3 দিন পর কিন্তু এখান থেকে কিন্তু রেজিস্ট্যান্স নিতে পারে, ঠিক আছে। অতএব কনস্ট্রাকশন সেক্টর আমরা হালকা অ্যাভয়েড করাটাই ভালো হবে। তার কারণ রেজিস্ট্যান্স জোনে ট্রেড করছে। অটো যদি দেখি, আমরা যদি নিফটি অটো দেখি, তাহলে নিফটি যদি অটো দেখি, অটো কি বলেছে, অটো কিন্তু সেম ভালো স্ট্রাকচার বানিয়েছে। কেন ভালো স্ট্রাকচার বানিয়েছে, এইটা অটোর কিন্তু একটা রেজিস্ট্যান্স ছিল ফার্স্ট, আমরা যদি দেখতে পাই এটা কিন্তু একটা অটো রেজিস্ট্যান্স ছিল, ঠিক আছে। এই যে রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছিল, দেন ফেলিওর করে কিন্তু নিচে এসেছে, আবার দেন এখান থেকে কিন্তু ব্রেকআউট করে দিয়েছে, মার্কেট কিন্তু রিটেস্ট করেছে। অর্থাৎ এটা কিন্তু অটোর জন্য পারফেক্ট স্ট্রাকচার, ঠিক আছে। তো কি করেছে অটো, অটো কি করেছে, অটো এখানে এটা একটা রেজিস্ট্যান্স জোনে কিন্তু একটা হিউজ বুলিশ ক্যান্ডেল বানিয়েছে। এবং এটা একটা কি ক্যান্ডেল, বুলিশ এনগালফিং ক্যান্ডেল। কেন, তার কারণ এই যে প্রিভিয়াস যে রেড ক্যান্ডেলটা ছিল সেটা কিন্তু এনগালফ করে নিয়েছে, ঠিক আছে। আমরা যদি ডেলি স্ট্রাকচার দেখি, ডেলি স্ট্রাকচারে কিন্তু মার্কেট উপরের লেভেলে ট্রেড করছে। অর্থাৎ নিফটি যদি একটু উপরে ওঠার চেষ্টা করে, অটো কিন্তু সবার আগে ছুটবে, ঠিক আছে। অতএব অটো সেক্টরে যে স্টক গুলো আছে, সেই সেক্টরে কোনো ব্রেকআউট কি সাপোর্ট জোনে আছে কিনা, আমরা সেই দিকে নজর রাখলে কিন্তু
অটো সেক্টরে ভালো আমরা সুযোগ পেলেও পেতে পারি। ঠিক আছে, যেমন আনন্দ অটো সেক্টরে কি কি স্টক আছে? ভারত ফোর্জ, এমএনএম, এটিএম, পিভি। ভারত ফোর্জ যদি আমরা স্ট্রাকচার দেখি, ভারত ফোর্জের, ভারত ফোর্জ, 1 মিনিট, ভারত ফোর্জ, ভারত ফোর্জে যদি আমরা দেখি উইকলি স্ট্রাকচার কি বানিয়েছে, উইকলি স্ট্রাকচার কিন্তু কি বানিয়েছে, মার্কেট এখান থেকে নিচে নেমেছিল, দেন এখানে পুলব্যাক নিয়েছিল, দেন কিন্তু কন্টিনিউশন করতে পারেনি। ঠিক আছে, এখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি আবার আপ ট্রেন্ডে যাচ্ছে। অর্থাৎ মার্কেট এখন কি করতে পারে, মার্কেট যদি এখন কোন লেভেলে আছে, আমরা যদি এখান থেকে একটা ফিবোনাচি টানি লাস্ট অবধি, মার্কেট কিন্তু 0.681 জোনের ওপরে আছে। অতএব আগামী সপ্তাহে এই যে এই লেভেলটা কিন্তু ব্রেকআউট অলরেডি করে দিয়েছে। তো ভারত ফোর্জের নেক্সট টার্গেট কিন্তু এই লেভেলটা অবধি থাকতে পারে। ঠিক আছে, তো ভারত ফোর্জ আগামী দিনে আমাদের ওয়াচ লিস্টে থাকতে পারে। এন্ট্রি কিভাবে নেব, মার্কেটে এতটা একটা গ্যাপ আছে, এই গ্যাপটা কিন্তু আমাদের যে এখনই ফিল হয়ে যাবে এটা কিন্তু নয়। এরকম মার্কেট কিন্তু অনেক গ্যাপ সৃষ্টি করে, যেমন এই একটা গ্যাপ, এই গ্যাপটা কিন্তু এখনো ফিল হয়নি। অতএব এই গ্যাপগুলো যে ফিল হবে তারপর নেবো সেরকম কিছু নয়। অতএব ভারত ফোর্জে একটা ভালো আমাদের সুযোগ কখন থাকতে পারে, আমরা যদি 20 মুভিং অ্যাভারেজ লাগাই, তো 20 মুভিং অ্যাভারেজের কাছে যখন মার্কেট আসবে তখন কিন্তু এখান থেকে একটা ট্রেড প্ল্যান করা যেতে পারে। কেন আমরা 20 মুভিং অ্যাভারেজ লাগাচ্ছি, তার কারণ আমরা যদি প্রিভিয়াসলি দেখি মার্কেট যতবার 20 মুভিং অ্যাভারেজে ওপরে গেছে ততবারই কিন্তু 20 মুভিং এর কাছে এসেছে এবং এখানে কনসলিডেশন করেছে, দেন আবার ব্রেক করেছে, দেন আবার কিন্তু এসেছে। ঠিক আছে, তো 20 মুভিং অ্যাভারেজের কাছে এলে, যেমন এখানে একটা 20 মুভিং অ্যাভারেজের কাছে কিন্তু এখানে ট্রেড করেছিল, দেন কিন্তু একটা বিগ গ্যাপ আপ হয়েছিল। অতএব এই জায়গায় যদি 20 মুভিং অ্যাভারেজ এই যে এখানটায় আছে, এখানটায় যদি এইভাবে আসে, এইভাবে যদি প্রাইস এইভাবে কনসলিডেশন করে, তাহলে কিন্তু অটো সেক্টরে আমরা ভালো সুযোগ পেতে পারি। ঠিক আছে, এবং ভারত ফোর্জ আছে, এবং এম যদি আমরা দেখতে পাই, এম মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা যদি আমরা দেখি কি বলছে, উইকলি উইকলি চার্ট কি বলছে, এটা মান্থলি চার্ট, উইকলি চার্ট এখন কি বলছে, উইকলি চার্টও কিন্তু এম খুব ভালো স্ট্রাকচার বানিয়েছে। কেন, তার কারণ কি, মার্কেট এটা একটা রেজিস্ট্যান্স ছিল, মার্কেট এই লেভেলকে কিন্তু ব্রেকআউট করে দিয়েছিল। ঠিক আছে, ব্রেকআউট করেছিল, দেন কিন্তু আবার নিচে হালকা, কিন্তু এই যে আমরা যদি দেখতে পাই এখানে কিন্তু হালকা রিটেস্ট তাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং হিউজ বুলিশ ক্যান্ডেল বানিয়েছে। এবং ডেইলি স্ট্রাকচারে যদি দেখি, ডেইলি স্ট্রাকচারে কিন্তু 20 মুভিং অ্যাভারেজের কাছাকাছি আছে। কিন্তু একটা জিনিস সমস্যা, এই সমস্যা হচ্ছে একটা জিনিস, কি সমস্যা, আমরা যদি দেখতে পাই যে প্রিভিয়াস সুইং এই লেভেলটা কিন্তু 0.5 0.6 জনে কিন্তু ট্রেড করছে। অতএব এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স ফেস করতে পারে মার্কেট। এই যে এখান থেকে যে আমরা লাস্ট সুইংটা লাগাই, এই যে এটা কিন্তু এই লেভেলে কিন্তু ট্রেড করছে। ঠিক আছে, এটা একটা রেজিস্ট্যান্স জোন, এই লেভেলে কিন্তু ট্রেড করছে। অতএব এই লেভেলটা যতক্ষণ ব্রেক করবে তখন কিন্তু একটা ভালো মুভমেন্ট পেতে পারি মাহিন্দ্রা অ্যান্ড। তো অটো সেক্টর আমরা নজরে রাখতে পারি, অটো সেক্টরের দু তিনটে স্টক যে আছে, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, অশোক লেল্যান্ড, সোনাকম, মাদারসন, এগুলো আমরা স্টাডি করতে পারি। এরপর দেখবো আমরা কনজামশন। তো নিফটি কতটা বেড়েছে বললাম, আগের সপ্তাহে নিফটি বেড়েছে হচ্ছে কত বললাম, নিফটি বেড়েছে, আমরা নিফটির থেকে যেটা বেশি বেড়েছে আমরা তো সেগুলোই দেখবো, আমরা আদারওয়াইজ নিফটির সাথে কম্পেয়ার করে লাভ নাই। 3.62, অর্থাৎ 3.62, অটো আছে 3.62, 3.63, কনজামশনও আছে 3.62। তো আদারওয়াইজ আমরা আগামী সপ্তাহে তো আমরা দেখলাম যে অটো কিন্তু ভালো পারফরমেন্স দিতে পারে, কনজিউমার ডিউরেবলস, কনস্ট্রাকশন, এই দুটো সেক্টর কিন্তু একটু আমরা অ্যাভয়েড করে চলবো, তার কারণ হচ্ছে কি, ওরা রেজিস্ট্যান্স জোনে ট্রেড করছে। অটো কিন্তু ভালো জোনে ট্রেড আছে, সাপোর্ট জোনে আছে এবং ভেরি বুলিশ ক্যান্ডেল বানিয়েছে। তো আমরা যদি একটা একটা করে সেক্টর যদি দেখতে পারি তাহলে কিন্তু আমাদের পক্ষে সেই হবে কিন্তু। ঠিক আছে, তো আমরা আগের দিন এফএমসিজি দেখি, এফএমসিজিও কিন্তু একটা এই যে সাপোর্ট জোন আছে, এই সাপোর্ট জোনে কিন্তু এফএমসিজি ট্রেড করছে এখন। ঠিক আছে, অর্থাৎ এফএমসিজির জন্য কিন্তু একটা ভালো সুযোগ আছে। অর্থাৎ সাপোর্ট এখান থেকে কিন্তু এগুলো টাইম লাগবে আর কি, মানে সাপোর্ট জোন থেকে এইভাবে যাবে, দেন আবার রেজিস্ট্যান্স নেবে, আবার যাবে, তো কন্টিনিউয়াসলি এইভাবে যখন ব্রেকআউটের পর যদি রিটেস্ট হয়, সেইটা কিন্তু আমাদের জন্য ভালো ছুটে। অতএব অটো কিন্তু ব্রেকআউট করেছে, দেন রিটেস্ট করেছে, তার মানে হায়ার হাই অলরেডি বানিয়েছে, এটা কিন্তু হায়ার হাই, এটা হায়ার লো। ঠিক আছে, এইটা যেমন কি হয়েছে, এইটা একটা লো, এইটাও লো। অর্থাৎ এর যখন হাই বানাবে সেটা কোন জায়গায় বানাবে, এর 50% লেভেলে বানাবে নাকি ভি শেপ রিকভারি হবে সেটা তো আমরা জানি না। অতএব আমরা এই যে হায়ার হাই হায়ার লো, এই হায়ার লো এ আমাদের সবসময় পজিশন ধরার চেষ্টা করব। তাহলে কি হবে, এই যে সুইং, এই সুইং, এই, তাহলে এই জায়গায় যদি পজিশন থাকে আমরা এই হাইটাতেও প্রফিট বুকিং করতে পারি, একটু উপরেও প্রফিট বুকিং করতে পারি, এখানেও প্রফিট বুকিং করতে পারি। ঠিক আছে, কিন্তু এখান থেকে এলে প্রফিট বুকিংটা করবো কোথায়, এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট নিজের ব্রেকডাউন করে দিতে পারে, আদারওয়াইজ এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে আবার এখানে এসে তার প্রাইস ডবল বটম বানাতে পারে। অতএব যে সেক্টর গুলো সাপোর্ট জোন ব্রেকআউটের পর সাপোর্ট জোনে আছে সেই সেক্টর গুলো আমরা নজরে রাখবো। অর্থাৎ আলফা কি আছে, নিফটি আলফা 50,
এটাও কিন্তু কি সেম কেস, সাপোর্ট জোনে আছে, অতএব এর যে রেজিস্ট্যান্স আছে এখান থেকে একটা রেজিস্ট্যান্স কিন্তু আমাদের নজরে আছে। এমএনসি কি বলছে? এমএনসি কিন্তু ভালো সুযোগ আছে। কেন ভালো সুযোগ? মার্কেট এখান থেকে কন্টিনিউয়াসলি উপরের দিকে গেছে এবং এখানে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু কনসলিডেশন করেছে, ঠিক আছে? তো কনসলিডেশন করার পর একটা ভেরি বিগ বুলিশ ক্যান্ডেল দিয়ে কিন্তু ব্রেকআউট করেছে। তো আগামী দিনে কি করতে পারে? আর একটা ভেরি বিগ বুলিশ ক্যান্ডেল অব্দি কিন্তু বানাতে পারে, ঠিক আছে? তো আমরা কিন্তু এমএনসি যে সেক্টরটা আছে, এই সেক্টরে কিন্তু আমরা সুযোগ খুঁজবো যে এই সেক্টরটা কিন্তু আগামী সপ্তাহে কি আগামী মাসে কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে, আগামী দিনে আর কি 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু এটা কিন্তু এই যে এমএনসি কেন ফার্স্ট টাইম ব্রেকআউট করেছিল, ফেল করেছিল, আবার কিন্তু ব্রেকআউট করেছে অলরেডি। তো এমএনসি সেক্টরে কিন্তু আমরা সুযোগ খুঁজলেও খুঁজতে পারি, ঠিক আছে? তো এরপর দেখবো নিফটি কনজিউমার তো বললাম এই কেস। তো কনজামশন কি বলছে? কনজামশনও তো এখান থেকে কিন্তু সাপোর্ট নিয়েছে। তো রিয়েলটিও সেম জিনিস, এখান থেকে সাপোর্ট নিয়েছে। এনার্জি কি বলছে? এনার্জি কিন্তু ভালো সুযোগ আছে। এনার্জি কেন ভালো সুযোগ আছে? কিন্তু এনার্জির জন্য একটু সমস্যা কি হতে পারে? এনার্জির জন্য একটু সমস্যা যেটাকে বলে, এখান থেকে কিন্তু এনার্জি কন্টিনিউয়াসলি ছুটছে। অর্থাৎ এ ব্রেকআউট করার পর তার দেন যদি রিটেস্ট করে তখন কিন্তু সেটা বেস্ট আমাদের অপরচুনিটি হবে, ঠিক আছে? তো এই ব্রেকআউটটা ফেলিওর হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। কেন সম্ভাবনা থাকতে পারে? তার কারণ এখান থেকে যখন মার্কেট কন্টিনিউয়াসলি উপরের দিকে যায়, এখানে যারা কিনেছে তারা কিন্তু এই জায়গায় প্রফিট বুকিং আসতে পারে, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু মার্কেট আবার নিচের দিকে আসার সম্ভাবনা থাকতে পারে। তবে এনার্জি সেক্টর একটু আমরা অপেক্ষা করব, কেন? ব্রেকআউট হোক, দেন আমরা রিটেস্টের জন্য অপেক্ষা করবো, যে রিটেস্ট হলে আমরা সেখান থেকে আমরা প্ল্যান করব আপার সাইডের জন্য, ঠিক আছে? তো তখন কি হবে সেটা? তখন সেটা হায়ার লো হয়ে যাবে, ঠিক আছে? তো অয়েল অ্যান্ড গ্যাস কি বলছে? অয়েল অ্যান্ড গ্যাস, অয়েল অ্যান্ড গ্যাস যদি আমরা দেখতে পাই, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, ঠিক আছে? এখানে রেজিস্ট্যান্স ছিল, এখান থেকে মার্কেট আবার নিচে নামার চেষ্টা করেছিল, ব্রেকআউট করেছিল, দেন ফেলিয়ার হয়েছে, আবার কিন্তু ব্রেকআউট করেছে। তো অয়েল অ্যান্ড গ্যাসে কিন্তু একটা সুযোগ পেলেও পেতে পারি, কিন্তু আবার সেম সমস্যা, ভিসেভ রিকভারি, অর্থাৎ ভিসেভ রিকভারি পর মার্কেটকে কনসলিডেশন করে, অর্থাৎ অয়েল অ্যান্ড গ্যাসও কিন্তু আমাদের জন্য কনসলিডেশনের জায়গায় আছে, ঠিক আছে? তো ইনফ্রা কি বলছে? ইনফ্রা কিন্তু আমাদের রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি ট্রেড করছে, এই যে এটা একটা রেজিস্ট্যান্স জোন, ব্রেকআউট করেছিল, আবার ব্রেকআউট করেছিল, ফেলিয়ার, তো ইনফ্রা তো আমরা অ্যাভয়েড করবো। তো নিফটি ফিফটি তো আমরা দেখলামই, এবং ফিনান্সিয়াল যে ফিনান্সিয়াল সেক্টর আছে, এটাও কিন্তু আমাদের পক্ষে ভালো সেক্টর আছে। আমরা যদি এখান থেকে দেখি, এখানে কিন্তু মার্কেটের রেজিস্ট্যান্স আছে, এই যে এখান থেকে একটা রেজিস্ট্যান্স আছে, তাতে মার্কেট কিন্তু একটা রেজিস্ট্যান্স জোনে ট্রেড করছে, ঠিক আছে? তো মেটাল কি বলছে? মেটাল তো প্রথমেই বললাম যে প্রফিট বুকিং এর জায়গা আছে, এখান থেকে কিন্তু প্রফিট বুকিং আসতে পারে। নেক্সট ফিফটি কি বলছে? এটা একটা রেজিস্ট্যান্স জোনে ট্রেড করছে, এই যে নিফটি ব্যাংক কিন্তু রেজিস্ট্যান্স জোনে ট্রেড করছে, উপর থেকে রিজেকশন নিয়ে আবার তাদের যে কনসলিডেশন জায়গা আছে সেই জায়গায় এসে গেছে, ঠিক আছে? সার্ভিসেস সেক্টর তো মানে কি বলবো, সাইডওয়েজ। পিএসসি কি বলছে? পিএসসি কিন্তু ব্রেকআউট দিয়েছে, ঠিক আছে? এবং পিএসসি খুব ভালো ব্রেকআউট দিয়েছে। কেন ভালো ব্রেকআউট দিয়েছে? এটা একটা রেজিস্ট্যান্স ছিল, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, দেন কি আবার রেজিস্ট্যান্স নিয়েছিল, কিন্তু এখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি উপরের দিকে গেছে, অর্থাৎ এবং ক্লোজিং দিয়ে দিয়েছে। অর্থাৎ যখনই কোনো বিয়ারিশ ক্যান্ডেলের পর যদি কোনো বুলিশ ক্যান্ডেল বানায় এবং রেজিস্ট্যান্স জোনে বানায় কি সাপোর্ট জোনে বানায়, তখন কিন্তু সেটা বেস স্ট্রাকচার হয়ে যায়। অর্থাৎ আমাদের পিএসসি সেক্টর কিন্তু নজরে রাখতে হবে। পিএসসি সেক্টর কিন্তু আমাদের স্ট্রং সেক্টর এখন অব্দি, ঠিক আছে? এবং সিপিএসসি যদি দেখি, সিপিএসও কিন্তু স্ট্রং, খুব বড়। পিএসসি এবং সিপিএসসি এ দুটো কিন্তু খুব বড় স্ট্রং সেক্টর আমাদের জন্য, ঠিক আছে? এবং স্মল ক্যাপ এগুলো কিন্তু সব নিচে, এগুলোকে এখন মাথা মাথা ব্যথা করে লাভ নেই। অটো, ডিফেন্স, ডিফেন্স ডিফেন্স রিজেকশন, ফার্মা, আইটি তো ভুলেই গেলাম। অতএব আগামী দিনে, আগামী সপ্তাহে কি আগামী মাসে আমরা যদি যে কোন কোন সেক্টর আমরা দেখবো, 1 নম্বর হচ্ছে অটো দেখবো, অটো সাপোর্ট জোনে আছে, ঠিক আছে? আর একটা কি দেখবো? পিএসসি দেখবো, ঠিক আছে? পিএসসি দেখবো। আর একটা কি দেখবো? সিপিএসসি, ঠিক আছে? সিপিএসই, এই তিনটে সেক্টর আমরা চয়েস করব। তার চার্টগুলো যদি আমি দেখতে পাই, নিফটি অটো কি করছে? নিফটি অটো কিন্তু সাপোর্ট জোনে আছে, ঠিক আছে? তো নিফটি অটো আমরা ট্রাই করতে পারি। দেন কি দেখবো? সিপিএসই, সিপিএসই কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল থেকে কিন্তু একটা বিগ মানে কি বলবো, একটা ব্রেকআউট করেছে। অতএব সিপিএসসি কিন্তু খুব তাড়াতাড়ি ছুটতে পারে, নিফটি যদি একটু ছুটে কিন্তু অনেক ছুটতে পারে, ঠিক আছে? তো পিএসসিও সেম স্ট্রাকচার বানিয়েছে সিপিএসসির মতনই, অর্থাৎ পিএসসি সিপিএসসি মেবি সেম হতে পারে, কিন্তু সেক্টর তো আলাদা, অতএব দুটো কিন্তু আমাদের নজর রাখতে হবে, পিএসসি, সিপিএসসি, আর হচ্ছে অটো। এই তিনটে সেক্টর কিন্তু আগামী সপ্তাহে, এই তিনটে সেক্টরের যে স্টক আছে সেগুলোর দিকে আমরা নজর রাখতে পারি। এই তিনটে সেক্টরের স্টক কিন্তু আগামী সপ্তাহে কি আগামী উইকে কিন্তু, আগামী মাসে কিন্তু, এই আগামী দিনে কিন্তু এই তিনটে সেক্টর কিন্তু আমাদের স্ট্রং সেক্টর হতে পারে, ঠিক আছে? তো
ধন্যবাদ, আজকের মতো এই আমরা আবার সন্ধ্যাবেলা নিফটি ফিফটি অ্যানালিসিস করব মানডের জন্য কি প্ল্যান আছে আমাদের, এবং গ্লোবাল যে নিউজ সেই নিউজও দেখবো যে কি আছে, ডাও কি করছে না করছে, সেগুলো আমরা সন্ধ্যাবেলা ভিডিওতে আলোচনা করবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। ধন্যবাদ।